সবেমাত্র তো কয়েকদিন হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এরপর অনেকের অনেক রকম ইচ্ছা থাকে, কেউ যেতে চায় ইঞ্জিনিয়ারিং লাইনে, কেউ বা ডাক্তারির লাইনে, আবার কেউ জেনারেল লাইনেও পড়াশুনো করতে চায়। এবার জেনারেল লাইনে পড়াশুনো করতে হলে, বিশেষত সায়েন্স স্ট্রিমেতে যদি পড়াশুনো করতে হয়, তাহলে সেক্ষেত্রে একটা খুব ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান আমি এখানে দিতে চলেছি, এবং সেখানে অ্যাডমিশন নিতে হলে কী কী রুলস এবং রেগুলেশন আছে সেইগুলো আমি ডিটেলসে আলোচনা করব। সুতরাং কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রধানত আমি আলোচনা করব রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, যেটি রহড়ায় অবস্থিত। এই কলেজে মূলত সায়েন্সের যে বিভিন্ন সাবজেক্ট, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বটানি, জুলজি, মাইক্রোবায়োলজি এবং কম্পিউটার সায়েন্স, এখনও পর্যন্ত এই কটি ডিপার্টমেন্টই আছে। এই বিষয়গুলির ওপর অধ্যয়ন করানো হয়ে থাকে। এবার এখানে কিছু কিছু আমি পয়েন্ট দেখানোর চেষ্টা করেছি, যেরকম আমাদের কলেজ অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, তার কিছু কিছু ফিচার যেগুলো আমাদের কলেজকে অন্যান্য কলেজের থেকে আলাদা করে দেয়, যেরকম ন্যাকের গ্রেড A++। এছাড়াও অনেকে হয়তো এটা জানে না, NIRF-এ 3rd র্যাঙ্ক ইন 2024। বেসিক্যালি এটা প্রমাণ করে ওয়েস্ট বেঙ্গলে র্যাঙ্ক 1। এবং এছাড়াও আরও অন্যান্য অনেক সম্মান আছে, যেরকম এবিপি আনন্দ শিক্ষা শ্রেষ্ঠ সম্মান 2024, জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025, যেটা এই রিসেন্ট আমাদের কলেজের মুকুটে একটা নতুন পালক সংযোজিত হয়েছে। বিএসসি অনার্সে কী কী কোর্স অ্যাভেলেবেল আছে আগেই বলেছি। এখানে মেনলি যে কোর্সগুলোর কথা বলা হয়েছে, NEP সিস্টেম মানে নিউ এডুকেশন পলিসি 2020, সেই অনুযায়ী মেনলি এই কোর্সগুলোই আমাদের কলেজে অ্যাভেলেবেল আছে, এবং তাতে কতগুলো সিট অ্যাভেলেবেল আছে সেটাও এখানে দেখানো হয়েছে। আর মেথড অফ এন্ট্রি আমাদের কলেজে অ্যাডমিশনের জন্য মেথড অফ এন্ট্রি হচ্ছে অ্যাডমিশন টেস্ট। এবার এই অ্যাডমিশন টেস্টের জন্য কিছু স্পেসিফিক রুল আছে, যেগুলো আমি আলোচনা করব। এখানে যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে, অ্যাডমিশন টেস্টের জন্য একটা রেজিস্ট্রেশন ফি প্রোভাইড করতে হয়, সেটা ওয়েবসাইটে গিয়ে দেখলেই পাওয়া যাবে। মেনলি 300 টাকা অনলাইনে পেমেন্ট করতে হয়, এবং তারপর নির্দিষ্ট সময় যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে বা আমাদের কলেজের অনলাইন পোর্টাল থেকেই পাওয়া যাবে, যেটার এখানে লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছি। এবার এখানে আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে যে এরকম কোনো ব্যাপার নেই যে পার্টিকুলারলি একটা সাবজেক্টের জন্যই অ্যাপ্লাই করা যায়, মাল্টিপল সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে। এবার কিভাবে নাম্বারের ক্যালকুলেশনটা হয়, তার আগে আমি দেখে নেব যে জেনারেল রিকোয়ারমেন্ট কী আছে। এইচএস অথবা ইকুইভ্যালেন্ট এক্সাম। এবার এইচএস তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এইচএস, এছাড়া ইকুইভ্যালেন্ট এক্সাম যেরকম সিবিএসসির যে বোর্ড এক্সাম ক্লাস 12-এর, কিংবা আইসিএসসির যে বোর্ড এক্সাম ক্লাস 12-এর মানে ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট ISC, এইগুলোতে কোয়ালিফাই করে থাকতে হবে, মানে কোয়ালিফাই না মানে পাস করে থাকতে হবে। মেনলি ইয়ারের কিন্তু হিউজ একটা রিল্যাক্সেশন এইবারে আমাদের যে নোটিফিকেশান দেওয়া হয়েছে তাতে দেখানো হয়েছে 2025, 2024 এমনকি 2023-এর ক্যান্ডিডেটরা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, যেটা 2024-এর যখন আমি ভিডিও বানিয়েছিলাম তখন ছিল মেনলি দুটো ইয়ার, 2024 এবং 2023। সেটা এখানে কিন্তু রিল্যাক্সেশন অনেকটাই দেওয়া হয়েছে। আর বেস্ট টপ 5-এর মধ্যে থেকে এখানে আবার বেস্ট টপ 4-এর কথা বলা হয়েছে, সেটা হচ্ছে পাসড ইন 4 রিকগনাইজ সাবজেক্ট, মানে 4টে মেইন সায়েন্সের যে সাবজেক্ট সেই কটাতে পাস করে থাকলেই হবে। এছাড়া এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিভাবে হয়ে থাকে আর কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার জন্য কোন কোন সাবজেক্টে কত কী পার্সেন্টেজ মার্কস দরকার, সেটা এখানে ভালো মতো দেখানো হয়েছে এই চার্টের মাধ্যমে। মোটামুটি এইখানে যে চার্টটা দেওয়া আছে এই অনুযায়ী ক্যালকুলেশন হয়ে থাকে। যখন ফাইনাল অ্যাডমিশন টেস্টের পর একটা ক্যালকুলেশনের ব্যাপার থাকে, শুধুমাত্র অ্যাডমিশন টেস্টের নাম্বারের ওপরই হয় না, কিছুটা মার্কসের ওপরেও নাম্বার থাকে, সেটা আমি পরে দেখাচ্ছি। এবার অ্যাডমিশন টেস্টে অ্যাপ্লাই করার জন্য এলিজিবিলিটি, SC/ST ক্যান্ডিডেটদের জন্য প্রত্যেকটা অনার্স কোর্সে 40% মার্কস ইন কনসার্ন সাবজেক্ট, এখানে একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। ওবিসিদের জন্য 40% মার্কস, যেটা
জেনারেল ক্যাটাগরির জন্য ছিল এইটা, আর এইটা হচ্ছে SC ST এবং ওবিসিদের জন্য এই রিল্যাক্সেশনটা প্রোভাইড করা হয়েছে। এইবার আসছি সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয়, যেটা হচ্ছে যে অ্যাডমিশন টেস্টে ডেটগুলো। ফিজিক্সের যে অ্যাডমিশন টেস্ট, কেমিস্ট্রির অ্যাডমিশন টেস্ট এবং ম্যাথামেটিক্সের অ্যাডমিশন টেস্ট, মানে বেসিক সায়েন্সের এই 3টে সাবজেক্টেরই অ্যাডমিশন টেস্ট তিনটেই পড়েছে 13ই জুন, অর্থাৎ বেশি দিন আর বাকি নেই। 13ই জুন 2025। এবার 3টে আলাদা আলাদা টাইম স্লটেতে পড়েছে। ফিজিক্সের জন্য 11টা থেকে 12টার মধ্যে 1 ঘন্টার পরীক্ষা হয়। কেমিস্ট্রিতে 1টা থেকে 2টো, একইভাবে ম্যাথামেটিক্সের জন্য 3টে থেকে 4টে। এবার প্রসঙ্গত উল্লেখ্য সেটা হচ্ছে যে প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টেই কিন্তু 1 ঘন্টার পরীক্ষা হয় আর MCQ টাইপের কোয়েশ্চেন থাকে। জুলজি, মাইক্রোবায়োলজি, কম্পিউটার সায়েন্স আর বটানি, এই 4টে সাবজেক্টের জন্য 14 জুন 2025 এক্সামের ডেট ধার্য করা হয়েছে অ্যাডমিশন টেস্টের জন্য। একইভাবে এখানেও টাইম শিডিউলটা বলা আছে। এবার প্রিপারেশনের জন্য আমি যেটা অ্যাডভাইস দিতে পারি সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জুলজি, বটানি। এবার জুলজি বটানিটা পরে আসছি। প্রথমে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের জন্য বলবো মেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 10 আর 10+2 এই দুটো লেভেলের ভালো করে পড়ে আসলেই হবে। মেনলি খুব বেসিক টাইপেরই কোয়েশ্চেন থাকে, কিন্তু কিছু কিছু ট্রিকি কোয়েশ্চেন ফেস করলেও করা হতে পারে, মানে সেটা ডিপেন্ড করছে মেনলি অ্যাডমিশন টেস্ট, আমাদের কোয়েশ্চেনের পেপার সেটার সব অনেক রকম ফ্যাক্টর আছে যেগুলো আমরাও অতটা অবশ্য জানি না। মোটামুটি 10 আর 10+2 লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইগুলো একটুখানি ভালো করে দেখে রাখতে হবে। এই 3টে সাবজেক্টে অনার্স নিয়ে যদি পড়তে হয় তার অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করার জন্য। জুলজি আর বটানিতে মেনলি ওভারঅল বায়োলজি দেখতে হবে, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি জুলজির জন্য বায়োলজিতে যে জুলজি স্পেসিফিক পার্টগুলো আছে ওগুলো দেখলেই হয়, আর বটানির জন্য যে বটানি স্পেসিফিক পার্টগুলো আছে বায়োলজির বইতে সেটা NCERT হতে পারে, কিংবা আমাদের যে স্ট্যান্ডার্ড টেক্সট বুকগুলো হয় 10+2 লেভেলের সেইগুলো থেকে পড়লেও হবে। মাইক্রোবায়োলজির জন্য যেহেতু মাইক্রোবায়োলজি সাবজেক্টটা একটা কম্বাইন্ড সাবজেক্ট বলা যেতে পারে, মানে মাল্টিপল অ্যাপ্লিকেশান আছে মেনলি কেমিস্ট্রি আর বায়োলজির ফিউশন করে। এবার ডিফারেন্ট ফ্রম বায়োকেমিস্ট্রির সাথে গুলিয়ে ফেললে চলবে না। সেই জন্য মাইক্রোবায়োলজির জন্য বায়োলজি আর কেমিস্ট্রি দুটোরই 10+2 লেভেলের নলেজ রাখতে হবে। কারণ মাইক্রোবায়োলজির জন্য বায়োলজি যেটা পড়তে হবে সেটা আমি অ্যাডভাইস যেটা দিতে পারি সেটা হচ্ছে ওভারঅল বায়োলজিটা পড়ে রাখাই ভালো, তবে বেশি দেখতে হবে যে ভাইরোলজির পার্টগুলো আছে ওইগুলো একটু ভালো করে যদি দেখা যায়, মানে ভাইরাসের ক্লাসিফিকেশন ইত্যাদি ইত্যাদি, মানে মাইক্রোবসের ক্লাসিফিকেশনের জায়গাগুলো একটু ভালো করে দেখলে অনেকটা সুবিধা পাওয়া যেতে পারে। কম্পিউটার সায়েন্সের তো অনেকের কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা নাও থাকতে পারে 10+2 লেভেলে, বা সেক্ষেত্রে ফিজিক্স আর ম্যাথের উপর প্রিপারেশন করলেই হবে। আর অ্যাডমিশন টেস্টের টাইমিং যেরকম বলেছিলাম 1 ঘন্টা ডিউরেশন প্রত্যেকটা সাবজেক্টের অ্যাডমিশন টেস্টের জন্য, আর 25টা করে MCQ থাকে প্রত্যেকটা সাবজেক্টের অ্যাডমিশন টেস্টে। এবার 25টা করে প্রশ্ন আর ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা। প্রত্যেকটা MCQ নেগেটিভ মার্কিং আছে। এবার নেগেটিভ মার্কিং থাকার পাশাপাশি আরেকটা যেটা বলা সেটা হচ্ছে 25টা MCQ 2 মার্কস ইচ, আর নেগেটিভ মার্কিং -1। আর মডেল কোয়েশ্চেন আমাদের কলেজের ওয়েবসাইট, যেটা আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি ডেসক্রিপশানে, ওই ওয়েবসাইট থেকে কিন্তু ইজিলি দেখে নেওয়া যেতে পারে। মডেল কোয়েশ্চেনটা দেখলে একটু সুবিধা হলেও হতে পারে, কিন্তু আমি বলবো মেনলি বেসিকগুলো ভালো করে যদি ক্লিয়ার করা থাকে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। আর কিছু কিছু এখানে ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেয়া আছে যেগুলো চাইলে ভিডিওটা পজ করে দেখে নেওয়া যাবে, আমি আর আলাদা করে এখানে বলছি না। এইখানে হচ্ছে আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে পরীক্ষা হলো সব হলো, এবার অ্যাডমিশন হবে কিনা সেটা বুঝবো কী করে, তার জন্য মেরিট লিস্ট বার করা হয়। এমন কোনো কথা নেই যে একটাই মেরিট লিস্ট বেরোয়, মোটামুটি এরকমও দেখা গেছে 4টে পর্যন্ত মেরিট লিস্ট বেরোয়, মানে টোটাল ফার্স্ট মেরিট লিস্ট যেটা বেরোয় সেটা এইবারে যে ডেট দেওয়া হয়েছে 18ই জুন 2025 ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে 2টো নাগাদ, দুপুর 2টো, ওটা দুপুর 2টো থেকে 2:30-এর মধ্যেই ফার্স্ট মেরিট লিস্ট যেটা মানে ফার্স্ট লিস্ট ওটা বেরিয়ে যায়। এবার ফার্স্ট লিস্টে নাম না থাকলে সেটাতে দুঃখ পাওয়ার কিছু নেই, তার কারণ আরও অনেকগুলো লিস্ট বেরোয়, সেই লিস্টগুলোতেও নাম থাকার সম্ভাবনা আছে। এবার প্রত্যেকটা সাবজেক্টের জন্য সেপারেট মেরিট লিস্ট বেরোয়, সেটা আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। আর কীভাবে দেখতে হয় সেইটা নিয়ে যদি কোনো অসুবিধা হয়
তাহলে কমেন্ট করে জানালে আমি তার উপর একটা সেপারেট ভিডিও তৈরি করে দিতে পারি। এইখানে আমি যেটা বলছিলাম যে আমাদের কিভাবে ক্যালকুলেশনটা হয়, যে অ্যাডমিশন টেস্টের মার্কসটাই সব না, আর বিভিন্ন যে সাবজেক্টগুলোতে 10+2-তে মানে এইচএসএতে অথবা 10+2 এর যে বোর্ড এক্সাম মানে ক্লাস 12-এর বোর্ড এক্সামে কীরকম কী মার্কস আছে তার উপর বেস করেও কিন্তু কিছুটা হয়। মানে এই দুটো জিনিস নিয়ে কিন্তু ওভারঅল যে মেরিট লিস্টে যে র্যাঙ্কটা থাকে র্যাঙ্কটা আসে। এবার কীভাবে ক্যালকুলেশন করা হয় সেটা পুরোপুরি এখানে লেখা আছে। এটা একটা ছোট্ট ব্যাপার, এই ক্যালকুলেশন নিয়ে চিন্তা করে লাভ নেই। মেনলি যদি কারোর ক্ষেত্রে একটু মার্কসটা সামান্য কম থাকে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। অ্যাডমিশন টেস্টটায় ভালো করে ফোকাস করলে অ্যাডমিশন পেয়ে যাওয়াটা খুব একটা চাপের হবে না বলেই মনে হয়। মোটামুটি অ্যাডমিশন টেস্টটার জন্য ভালো করে প্রিপেয়ার করলেই হবে। এবার কলেজের সম্পর্কে কিছু কিছু কথা এখানে আমি উল্লেখ করার চেষ্টা করেছি। মূলত এটা আমাদের কলেজের অ্যাডমিশনের যে মেন পোস্টারটা। এবার এইটা চাইলে ভিডিওটা পজ করে দেখে নেওয়া যেতে পারে। অ্যাচিভমেন্টের মধ্যে যেটা এখনও অবধি সবথেকে বড় অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক 3 NIRF র্যাঙ্কিং 2024 অনুযায়ী। এখানে আমি ইয়ার ওয়াইজ দেখানোর চেষ্টা করেছি আমাদের কলেজের NIRF র্যাঙ্কিং 2019 to 2024 পর্যন্ত কীরকমভাবে ভ্যারি করেছে। প্রত্যেকবারেই দেখা গেছে আমাদের কলেজের র্যাঙ্কিং কিন্তু যথেষ্ট ভালো। এবার এখানে মনে রাখার বিষয় একটা, আমাদের কলেজের অটোনোমাস স্ট্যাটাস UGC যখন রেকগনাইজ করে তারপর থেকে NIRF এর র্যাঙ্কিংগুলোই এখানে দেখানো হয়েছে। এবার এইখানে কলেজ প্রেমিসেসের কিছু ছবি আছে, আমি এখানে একটা ছবিই দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের কলেজের যে মূল প্রবেশদ্বার তার ছবি। এবার আমি যেটা বলছিলাম যে কলেজ প্রেমিসেসের কিছু ছবি, এগুলো প্রত্যেকটাই আমার নিজের হাতে তোলা ছবি। প্রথম যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আমাদের কলেজের অ্যানেক্স বিল্ডিং, মানে নিউ বিল্ডিং আছে সেখান থেকে যদি ওল্ড বিল্ডিংয়ের দিকে ভিউটা দেখি। আর সেকেন্ড যে ছবিটা এটা হচ্ছে কলেজের আমাদের ফার্স্ট ফ্লোরে যে ওপেন স্পেসটা আছে, এইটা হচ্ছে আমাদের কলেজের ডেকোরেশন। খুব সম্ভবত, যদি খুব ভুল না বলি, তাহলে এটা ফ্রেশার্স ওয়েলকামের সময়ের ডেকোরেশন। আর সেকেন্ড এই ছবিটাও আর একদিন তোলা ছবি মোটামুটি। এবার কলেজে অ্যাডমিশন পেয়ে গিয়ে যদি তোমরা ভর্তি হয়ে যাও তাহলে অবশ্যই তোমরা এরকম আরও অনেক নিজেরাও ছবি তুলতে পারবে। অতএব এই দেখিয়ে সময় নষ্ট তোমাদের করাবো না। একই রকমভাবে আরও অনেকগুলো ছবি এখানে দেওয়া আছে। আরও কিছু যদি এবার ইনফরমেশনের দরকার পড়ে তাহলে আমাদের কলেজের যে ওয়েবসাইট আছে সেই কলেজের ওয়েবসাইট, এখানে লিঙ্কটা দেওয়া আছে, সেটা আমি ডেসক্রিপশানেও দিয়ে দিয়েছি। সেখানে গিয়ে দেখে নেওয়া যাবে। এবার সেটা সমস্যার বিষয় নয়, আমাদের ওয়েবসাইটে যথেষ্ট ভালো করে ক্লিয়ারলি সমস্ত ইনফরমেশান দেওয়া থাকে। আর যদি এছাড়া যদি আরও কোনো হেল্পের দরকার হয়, মানে কোনো ইনফরমেশান রিলেটেড হেল্পের যদি দরকার হয় তাহলে কমেন্ট করে জানালে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যতটা আমার সাধ্য আমি ততটা পর্যন্ত রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। সবশেষে আমার আর কিছু বলার নেই। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তোমাদের সঙ্গে নিশ্চয়ই আছে। তাদের আশীর্বাদে তোমরা নিশ্চয়ই এই কলেজে অবশ্যই তোমরা অ্যাডমিশন পাবে এবং এই কলেজে আমাদের মতো পড়াশুনো করবে এবং একটা অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হয়ে যখন তোমরা BSc বা MSc থেকে যখন এই কলেজ থেকে বেরিয়ে যাবে তখন তোমাদের মনে একটা কিন্তু এমন স্মৃতি থাকবে যেটা কোনোদিন কিন্তু তোমাদের জীবনে মুছবে না। এটুকু আমি ভরসা রাখতে পারি। তাদের আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে থাকবে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। ফার্দার যদি কোনো ইনফরমেশন রিলেটেড কোয়ারি থাকে তাহলে সেটা কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।